কি করলাম বলো তো ঠাম্মি, নিজের জীবনটা নিয়ে সবকিছু তো শেষ করে দিলাম আমি, সবকিছু। না রে দিদি, সবকিছু শেষ হয়ে যায় না। আমাদের এই বিরাট জীবনে এই ঘটনাটা ছোট্ট একটা অংশ। খুব কষ্টকর, কিন্তু সেটাই তো সব নয় দিদি। দিদি, তুই কলেজে যা। দেখ, দুদিন পর তো ছুটি পড়ে যাবে, অন্তত এই দুটো দিন তুই কলেজে যা। সকলে তো তোকে খারাপ ভেবে প্রশ্ন করবে না। দেখবি, কলেজে বন্ধুদের সঙ্গে মেলামেশা করলে তোর ভালো লাগবে। ওদের সঙ্গে পুজোর প্ল্যান কর, কোথায় কোথায় যাবি, নতুন জামা কাপড় পরবি, প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরবি। এই যে তোর শরীরের দাগগুলো যেমন আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে, তেমনি দেখবি তোর মনের দাগগুলো না ঠিক মিলিয়ে যাবে। কিন্তু তুই যদি সবকিছু ছেড়ে এইভাবে ঘরের মধ্যে বসে থাকিস, তাহলে তো মনের ক্ষতগুলো তোর সারতে চাইবে না দিদি। নিজের মনের জানলাটা একটু খোল দিদি ভাই, বাতাস লাগা। এগুলো সব আমার শাস্তি, জানো তো ঠাম্মি, আমাদের সকলের শাস্তি। শাস্তি? কিসের শাস্তি দিদি ভাই? বাহ, একটা মানুষের ওপর আমরা এত অন্যায় করলাম আর তার শাস্তি পাবো না? কেন কেন, তুমি আমাদের পাড়ায় গাইবে না? না, ব্যাপারটা সেরকম না। আসলে সেদিন আমার দুটো অনুষ্ঠান আছে অলরেডি। এবার সেসব সেরে উঠতে উঠতে তো আমার অনেক দেরি হয়ে যাবে, আমি তো আর পেরে উঠবো না। সেটা বললে কি করে চলবে? আমরা তোমার পাড়ার লোক, আমরা একটা আবদার নিয়ে এসছি মা, সেটা তো ফিরিয়ে দিলে চলবে না। ব্যাপারটা আপনারা এইভাবে দেখবেন না। ও ইতিমধ্যেই তো একটা জায়গায় একজনদের সঙ্গে কথা বলেছে, ওর একটা কমিটমেন্ট রয়েছে। ওরা 1 মাস আগে থেকে কথাবার্তা বলে রেখেছে, তাই তো এই মুহূর্তে তো সেটা ক্যান্সেল করা। এটা কি বলছো মা? এটা তো আমাদের ভাবনা চিন্তারও বাইরে। সেক্ষেত্রে তো তাহলে আমিও অপারগ, আমার পক্ষে ওখানে যাওয়া সম্ভব হবে না। মা, বলছিলাম যে তুমি তো আমাদের পাড়ার বউ। দেখুন, এটা তো আমার পেশা, আমার প্রফেশন। এখন এর মাঝখানে যদি আমি এপাড়া ওপাড়া এসব গুরুত্ব দিতে শুরু করি, তাহলে তো আমাদের প্রফেশনাল মানুষদের জন্য খুব মুশকিল হয়ে যাবে। তাই আপনারা দেখুন, নিজেদের মধ্যে কথা বলুন। আমি যে পরিমাণ টাকাটা চেয়েছি আপনারা যদি দিতে পারেন, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি চলে যাব সময় মতো। ঠিক আছে, চলো দেখি কি করা যায়। বাপি, আমি যথেষ্ট খারাপ হতে পেরেছি, তাই না? ঠিকই তো আছে। ওরা যখন ও বাড়িতে গিয়ে বলবে যে জানেন মেঘ এই বলেছে, তখন তো ওরা ভাববে যে ইস, মেঘকে এত ভালো ভাবতাম আর মেঘ এরম ভাবে বলেছে। ছি ছি ছি, মেঘ এতটা বাজে? তার মানে তুই কি বলতে চাইছিস? কি হলো, কি হয়েছে বল? আমি বুঝতে পারছি না। তুই তো এরকম কোনোদিন কথা বলিস না, কারোর সঙ্গে বলিস না। টাকার কথা এইভাবে বলি, এতগুলো টাকা। তুই বলে দিতে পারতিস যে আমি যাব না। না বাপি,
তাহলে তো আমি বেশি পরিমাণে খারাপ হতে পারতাম না। আমাকে তো খারাপ হতে হবে, এতটা খারাপ হতে হবে যাতে নীল একবারই আমাকে ডিভোর্স দিয়ে দেয়। বাড়ির লোক যাতে বলে যে না না, মেঘের সঙ্গে সম্পর্ক রাখা যাবে না। ওদের তো নতুন হঠাৎ করে ধারণা হয়েছে না যে মেঘ ভালো, আর এই ধারণা থেকে ওদের মেঘের প্রতি যে ভালোবাসা, মেঘের সঙ্গে যে সম্পর্কে রাখার ইচ্ছাটা তৈরি হয়েছে না, সেটা আমার ভালো লাগছে না বাপি। আমাকে খারাপ হতে হবে, অনেক অনেক খারাপ হতে হবে। আর ওদের তো মাঝে মাঝে নতুন নতুন ঘোর হয়, ওরা তো ঘোরে থাকে। এর আগের ঘোরটা ছিল যে মেঘ খারাপ, মেঘ ভালো না। যদি আমাদের জীবনগুলো কেউ গুছিয়ে দিতে পারে ঠাম্মি, সেটা একমাত্র তুমি, আর কেউ না। না রে, আমার আর কোনো ক্ষমতা নেই রে দাদা। আমি এখন অকেজো, অকর্মণ্য। আমি এখন সকলের কাছে বোঝা হয়ে গেছি। ঠাম্মি, ঠাম্মি প্লিজ তুমি এভাবে কথা বলো না। দেখো, আমাদের জীবনগুলো এভাবে এলোমেলো হয়ে যেত না যদি আমরা সকলে তোমার কথা শুনতাম। তার মানে বুঝতে পারছো তো আমাদের সকলের এখনো তোমাকে কতটা দরকার। আচ্ছা শোনো, এখন এসব বাজে কথা রেখে তুমি রেস্ট নাও, ফোনটা রাখো। আমি সময় মতো তোমাকে সব খবর দেবো, চিন্তা করো না। রেস্ট নাও তুমি, এখন রাখলাম। মেঘ, আমি মৈথিলী। যাক বাবা, তাহলে শুরু হয়ে যায়নি। আমি ভাবলাম আমার দেরি হয়ে গেছে। না না না, একদম তুমি ঠিক সময় মতন এসেছো। তুমি একাই এসেছো? হ্যাঁ, আসলে মার শরীরটা খুব একটা ভালো নেই তো, তাই বাপি মার সঙ্গেই রয়েছে। আমার মনে হয় কি আজকে আর মেঘের আমাদের বাড়িতে আসা না আসা নিয়ে কিছু বলার দরকার নেই। আমার মনে হয় ওকে আমাদের একটু সময় দেওয়া উচিত। দেখো, ওর জীবনে এত রকম ঘটনা ঘটে গেছে, এত রকম পরিস্থিতি ও ফেস করেছে, সবকিছু ভুলতে হয়তো ওর একটু সময় লাগতে পারে। সেই সময়টুকু আমাদের সবারই ওকে দেওয়া উচিত বলে আমার মনে হয়। ওকে ওকে প্লিজ তোমরা একা থাকতে দাও একটু, প্লিজ। না না, আমি আর ওকে কিছু বলবো না, ঠিক করেছি। আসলে আমার উপরে বোধহয় ওর সব থেকে বেশি রাগ। হ্যাঁ, আর সেটার কারণও তো আছে। আর আমি জানি এখন যদি আমি কিছু বলি সেটাতে তাহলে হিতে বিপরীতই হবে। আর ত্রিদীপও আমায় বলেছে আমি যেন ওকে আর কিছু না বলি। তবে কি যেন ভাস্কর, না আমি আর ওকে কিছু বলবো না ঠিকই, কিন্তু নিজের অপরাধ বোধটা কি করে এড়িয়ে থাকি বলো তো? আমাকে না এই বোধটা প্রতি মুহূর্তে কুরে কুরে খাচ্ছে। তুমি একটু নীলকে দেখো, মেঘ আসা অব্দি কেমন একভাবে মেঘের দিকেই তাকিয়ে রয়েছে। আসলে আমরা আমাদের অহংকারে এমন অন্ধ হয়ে যাই যে এগুলো আমাদের চোখে আর পড়ে না, কেবল খারাপ আর সব নেগেটিভই দেখি সবসময়। আচ্ছা মেঘ, তোমাকে যেটা বলে দেওয়ার, তুমি ঠিক যেমন বয়ান দিয়েছো, তোমাকে যখন প্রশ্ন করা হবে তুমি কিন্তু তোমার সেই বয়ান অনুযায়ী জবাব দেবে, কেমন? আচ্ছা, একটা কথা বলুন তো, বলছি রূপসান্যালের কি এখন বেল হয়ে যাওয়ার কোনো চান্সেস আছে? না,
এখনো অবধি অ্যাপারেন্টলি ওর বেল হওয়ার কোনো চান্স নেই। না আসলে কি বলুন তো, ওর যদি বেল হয়ে যায় তাহলে সেটা আমাদের সকলের পক্ষেই খুব ডেঞ্জারাস হবে। মানে আমি জানি ও জেল থেকে বেরিয়ে কারোর না কারোর ক্ষতি করার চেষ্টা করবেই। কি বলুন তো, রূপ খুব খারাপ ছেলে, খুবই। হ্যাঁ আই নো, আর তোমার উপর ওর গ্রাজ অনেকটাই থাকবে। সেক্ষেত্রে আমি তোমাকে বলে দেবো যে তোমাকে কি কি করতে হবে তখন। ডোন্ট ওয়ারি, এখন থেকে এত নেগেটিভ ভাবার কোনো কারণ নেই। তোমরা একটু অপেক্ষা করো, আমার জুনিয়র তোমাদেরকে ডেকে নেবে, সব ভালো হবে। কেন আসছি। এক্সকিউজ মি, বলছি আমি ওই দিকটা দেখে নিই, তারপর সব রেডি হলে আমি ডাকছি। ওকে? আচ্ছা আমাকে একটা কথা বলুন, গিনির ঠিক কি দায় ছিল যে গিনি আপনার ছেলেকে শুধরোবার দায়িত্ব নেবে? হ্যাঁ, আপনার ছেলে আর গিনির একটা সম্পর্ক তৈরি হয়েছিল ঠিকই, কিন্তু আপনি তো জানতেন আপনার ছেলে কিরকম নোংরা, কিরকম নীচ। আর দেবযানীর ঘটনার সময়, সেই ঘটনার সময় ডিএনএ রিপোর্টের কারচুপিটা তো আপনিই করেছিলেন। কারচুপি করেই আপনার ছেলেকে বাঁচিয়েছিলেন, সেটা কিন্তু সবাই জানে মিস্টার সান্যাল। তাহলে আমাকে এটা বলুন যে আপনি কেন এটা করতে দিলেন, কেন এটা ঘটতে দিলেন? একটা মেয়ের জীবন নিয়ে কেন ছিনিমিনিটা খেলতে দিলেন বলুন তো? তাকে এরকম একটা নরকে ঠেলে দেওয়ার কি খুব দরকার ছিল? উত্তরটা দিন। সুকান্ত বাবু, আপনি জানতেন না আপনার ছেলের চরিত্র কেমন? আমার মেয়েটা কত বড় একটা বিপদের মধ্যে পড়ে গেছে সেটা জানা সত্ত্বেও, সেটা জেনেও আপনি কি করলেন? ওরকম একটা নোংরা ছেলের হাতে আমার মেয়েটাকে সম্পূর্ণ একা রেখে, একটা অসহায় অবস্থার মধ্যে রেখে আপনি বিদেশে চলে গেলেন। ওয়ান্ডারফুল সুকান্ত বাবু, ওয়ান্ডারফুল। সত্যি আপনার বিচক্ষণতা প্রশংসার দাবি রাখে, সত্যি। আসলে আমি কি করে জানবো যে এত কিছু হবে? আপনি ছেলেকে চেনেন না নিজের? চেনেন তো? এর আগে আপনার ছেলে কটা মেয়ের সর্বনাশ করেছে সেই হিসেব আপনার কাছে ছিল না? সুকান্ত বাবু, আপনি তো গিনির পিতৃস্থানীয়। আপনি কোথায় আমার মেয়েটাকে সাবধান করে দেবেন, সতর্ক করে দেবেন যাতে সেই বিয়েটা না করে। সেটা না করে আপনি কি করলেন? আপনি আপনার ছেলেকে ইনসিস্ট করলেন, বাধ্য করলেন এই বিয়েটা করতে। গিনি তোমার কাছে, আপনাদের সকলের কাছে আমার মাপ চাওয়া ছাড়া আর কিছু করার নেই। আমার ছেলে যদি অপরাধী প্রমাণ হয়, ওকে সব থেকে বড় শাস্তিটা পেতে হবে আমার কাছে। আপনারা এবার একটু ভেতরে এসো। কাল আমার মনে হয়েছে আমি যদি তাকে বেশি আদর দিই, বেশি জায়গা দিই, তাহলে যদি কোনোদিন বলে বসে যে ময়ূরীকে আর রক্ত দেবে না, তাই সব সময় ওকে বুঝিয়েছি যে তুমি এই পৃথিবীতে এসেছো শুধুমাত্র ময়ূরীর কারণে। আমরা তোমাকে এনেছি শুধুমাত্র ময়ূরীর জন্য, এছাড়া এই পৃথিবীতে আসার কোনো দরকার ছিল না তোমার। সব সময় তুমি ময়ূরীর কাছে কৃতজ্ঞ থাকবে, আমি বলেছি। মেঘ, হিয়ারিং শেষ হয়ে গেল মধ্যে? হ্যাঁ মা বল। কি? বাপি রূপের বেল হয়ে গেছে। কি করে? কাম অন ড্যাড, কাম অন। আরে একবার তো বাইরের লোককে বিশ্বাস না করে নিজের ছেলেকে বিশ্বাস করো। ড্যাড, ড্যাড তুমি ওদের কারোর কথা শোনো না। ড্যাড একবার তো আমার কথা শোনো। তুমি ওদের কথা শুনছো, ওদেরকে বিশ্বাস করছো, নিজের ছেলেকে বিশ্বাস করছো না। তোমাকে বিশ্বাস করার মতো এমন কোনো কাজ তুমি করোনি, আর তোমাকে আমি যতবার বিশ্বাস করেছি ততবার আমি ঠকেছি। আচ্ছা তুমি কি বলো তো, তোমার ছেলে, তোমার নিজের ছেলে, তোমার স্ত্রীর আজকে এই অবস্থা হয়েছে, আর সেটা যারা করেছে তাদের উপর তুমি রাগ করছো না? তুমি আমাকে, তোমার নিজের ছেলেকে তুমি প্রশ্ন করছো এই ব্যাপারে? তুমি কেমন মানুষ বলো তো? হ্যাঁ করছি, কারণ আমি জানতাম না যে আমার ঘরে আমি একটা ক্রিমিনাল পুষছি।
ড্যাড, আমি কোনো ক্রিমিনাল না। তাই নাকি? তাহলে গিনিকে স্টোর রুমে বন্ধ করে কেন রেখেছি? ড্যাড, ড্যাড, আমি যদি কারণটা বলি তাহলে তুমি বিশ্বাস করবে তো আমাকে? সত্যি বলে নিশ্চয়ই বিশ্বাস করব, বাট আমি জানি আনফরচুনেটলি তুমি পুরো কথাটা বানিয়ে বানিয়ে মিথ্যে বলবে। আচ্ছা, তুমি শেষ কবে একটা গোটা সত্যি কথা বলেছো সেটা তোমার মনে পড়ে? মনে পড়ে না বোধ, তাই না? এনিওয়ে, কি বলার আছে বলো। আমি কি করে যে আমি জানতাম না যে গিনের একটা মেজর সাইকোলজিক্যাল প্রবলেম আছে। তাই নাকি? ড্যাড, তুমি এই কথাটুকু অন্তত বিশ্বাস করো। আরে গিনির হাতের কাছে কোন রকম জিনিসপত্র থাকলে ও হঠাৎ হঠাৎ নিজের শরীরের উপর আঘাত করে, রক্ত বের করে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে। আমি প্রথমবার যখন দেখি না, আমি নিজে অবাক হয়ে যাই। আমি ওকে বারবার বারণ করেছিলাম এসব না করতে। ও যাতে এসব না করে সেই কারণে আমি ওর হাতের কাছ থেকে জিনিসপত্র সরিয়ে রাখি। ও তো সেই রাগে আমার উপর আঘাত করে। আমি সে কিভাবে নিজেকে বাঁচিয়েছি, জাস্ট বাঁচিয়েছি নিজেকে। ড্যাড, বলতে পারো যে এইসব বন্ধ করার জন্যই ওকে আমি স্টোর রুমে আটকে রাখি। ড্যাড, আমি একরকম ওকে শাস্তি দিয়েছিলাম। এই সিচুয়েশন থেকে আমি জাস্ট বাড়ি থেকে বেরিয়েছি, তখনই মেয়ে ঘরে ইন করে সিন ক্রিয়েট, আমাদের গোটা পাড়ার সামনে হিউমিলিয়েট করে। স্বাভাবিকভাবে ড্যাড, আমি ফিরে এসে সব যখন দেখি ভয়ানক রেগে যায়। রেগে গিয়ে আমি যখন মেয়েকে পেছন থেকে ধাক্কা দিচ্ছিলাম, তখনই আবার ওর বর চলে আসে। আর তারপর তো ড্যাড, তুমি আমার কথা বিশ্বাস করছো তো? তোমার কি মনে হয় তুমি বিশ্বাস করার মতো কোনো কথা বলেছো? দেখো, রূপ কিন্তু একটা কথা বানিয়ে বলছে না, ও যা যা বলছে ও কিন্তু সত্যি কথাই বলছে। শোনো না, আমার কথা বিশ্বাস করো। দেখো, ওই গিনির না একটা খুব বাজে রকমের সাইকোলজিক্যাল প্রবলেম ছিল। এটা কিন্তু ওদের বাড়ির সবাই কিন্তু আমাদের কাছে লুকিয়ে গেছে। এই ব্যাপারে কিন্তু ওদের এগেইনস্টে আমরা একটা স্টেপ নিতে পারি। কিন্তু কার ফোন? কে ফোন করেছে? গলাটা চেনা চেনা লাগছে। কে বলছেন? সে কি, তুমি আমাকে চিনতে পারছো না? জানেমান, you're my sweetheart, my love. আসলে কি বলতো, এই ষষ্ঠীর দিন না তোমার জন্য মনটা কেমন কেমন করছিল, তাই ভাবলাম তোমাকে একটু ফোন করি। খুব মিস করছি তোমাকে, জানো তো, খুব মিস করছি। জানি না। শাট আপ রূপঙ্কর সান্যাল, জাস্ট শাট আপ। এই মেঘ, তুমি এইভাবে বলো না প্লিজ। তোমার মুখে গোটা গোটা ভাবে আমার নামটা শুনতে না ভালো লাগে না। তুমি একটা কাজ করো না, তুমি রূপ বলো, অনলি রূপ। তোমার সাহসটা দেখছি বড্ড বেশি বেড়ে গেছে। কি বললে সাহস? মেঘ, সাহস তো আমার চিরকালই বেশি, এটা কি তুমি জানো না? তুমি জানো তো, কিন্তু তাও তুমি এটা করলে। এটা তুমি কি করলে? আমার মতো একটা বাঘকে আহত করে কোণঠাসা করে দিলে। তুমি আমাকে অ্যাটাক করেছো মেঘ, এবার সেই বাঘের পালা তোমাকে অ্যাটাক করা। তাই আমি তো তোমাকে অ্যাটাক করবই। তবে ডার্লিং, আমার একটা কথা আছে, আমি অ্যাটাক করলে সামলাতে পারবে তো? মিস্টার সান্যাল, তুমি আমাকে অ্যাটাক করবে? এবার তোমার অ্যাটাকের পালা। এই তো তোমার অবস্থা। নিজেকে দেখেছো তুমি? দেখেছো একবারও যে নিজেকে বাঘ বলছো? তো যখন নিজেকে বাঘই বলছো, তাহলে অন্য নাম্বার থেকে কেন ফোন করছো? নিজের ফোন থেকে, নিজের নাম্বার থেকে ফোন করার সাহস নেই তোমার? আসলে কি বলো তো, তুমি না বাঘ নও, তুমি হলে ছুঁচো। আর যেটাকে লড়াই বলছো সেটাকে লড়াই বলে না, সেটাকে বলা হয় চড়ুই পাখির কলম। তুমি বড্ড বার বেড়েছো না, জানো তো, অনেক কথা বলছো আজকাল। হ্যাঁ তো, তা কি করবে শুনি? কি করবে বলো?
এই যে তুমি আমাকে নতুন ফোন নাম্বার দিয়ে ফোন করছো, তা তুমি কি বুঝতে পারছো না যে তোমার এই ফোন নাম্বার ট্রেস করে তোমার এক্স্যাক্ট লোকেশনটা বের করতে পুলিশের 1 ঘন্টাও সময় লাগবে না? তখন তুমি কি করবে? কোথায় গিয়ে লুকোবে? কি হয়েছে? কার? তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ? হ্যাঁ দেখাচ্ছি, আর তার সাথে সাথে তোমাকে সাবধানও করছি, তুমি কিন্তু আমাকে থানা পুলিশ করতে বাধ্য করো না। পুলিশ? সে কবে কোন কালে এরকম প্যান্ডেলে এসে ঠাকুর দেখতাম, বিয়ের পরে পরে কয়েকটা বছর। তারপরে তো শুধুই ব্যস্ততা আর ব্যস্ততা, পুজোর সময় কোনোদিন ছুটিও নিইনি। তা হবে প্রায় 27-28 বছর পরে আজকে আবার ছুটি নিয়েছি। এবার তা ছুটি নিয়ে এবার কেমন লাগছে সেটা বলো। দিব্য লাগছে, মনে হচ্ছে বয়স কমে যাচ্ছে। ও দিদি ভাই, ওই দেখো। আসবো গান শুনতে, তুই আসবি তো ছোট? মা যেন গিনি আর নীলের জীবনটা ঠিক করে দেয়। মা, তুমি ওদের দেখো মা। এক মিনিট বৌদি, এই সেহেতু আমি একটু আসছি। আরে আমি যেটা বলছি শোন। ডাক্তার বাড়ি না? হ্যাঁ তো। ও বাবা, এবছর হলো কি? এদের তো না কুচু প্রচন্ড, কোনো বছর পুজোতে দেখা যায় না। আজ কিনা পুজোর প্যান্ডেলে ভাবাই যাচ্ছে না। আমাদের পাড়ার পুজো এবার জাতেই উঠে গেল। এই ওদের বাড়ির মেয়েদের তো দেখতে পাচ্ছি না। সে আর দেখবে কোত্থেকে, সে নিয়ে তো এখন উকিল আদালত হচ্ছে। বেশ হয়েছে, যেমন সব অহংকারে মটমট করে আমাদের সাথে মিশেও না। এই চলো না একটু গল্প করে আসি। ওদের বাড়ির ছেলের বউ তো শুনেছি বাপের বাড়িতেই থাকে। চলো যাই, একটু খুঁচিয়ে দিয়ে আসি। চলো চলো। যাবে? চলো 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 চলো। রূপ ছাড়া পাওয়ার পর থেকে গিনিটা কেমন সিটিয়ে আছে জানো তো, বেরোতেই চাইছে না। কত করে বললাম যে আমাদের সঙ্গে আয়, কিছুতেই এলো না। ছোট, ওকে এখন জোর করিস না, ওকে একটু ওর মতন থাক। কিন্তু তুই ও কি করবে ভেবে নিজেকে কেন বন্দি করে রাখছিস? শোন, এইটা মাথায় রাখ যে ও কিন্তু তোর কিচ্ছু করতে পারবে না। ও আমার যা করার করে দিয়েছে, সারা জীবনের জন্য আমাকে একটা ট্রমা দিয়ে গেছে। আমার শরীরের দাগগুলো যদি মিলিয়েও যায়, আমার মনের ভেতরের ক্ষতগুলোর কি হবে? সেটাও মিলিয়ে যাবে, সেটাও মিলিয়ে যাবে কিনি। কিন্তু তার আগে তোকে নিজেকে বলতে হবে যে আমার কিচ্ছু হয়নি। তোকে নিজেকে স্ট্রং থাকতে হবে। যদি তুই নিজেকে বলিস যে এই অন্ধকারের মধ্যে আমি থাকবো না, যদি বলিস যে আমি নিজে ঘুরে দাঁড়াবো, তখন দেখবি কোনো রূপঙ্কর সান্যালের কোনো ক্ষমতাই হবে না তোর কোনো ক্ষতি করার। যদি তুই নিজের ভেতরের আগুনটাকে একবার জ্বালিয়ে দিস গিনি, তখন দেখবি সব স্বাভাবিক হয়ে গেছে, সব ঠিক হয়ে গেছে। দাদাভাই, কথাগুলো বলা সহজ, কিন্তু প্র্যাকটিস করা সহজ নয়। তাই তাহলে কি আমি এটা মেনে নেব যে আমার বোন শুধুমাত্র সহজ কাজ পারে আর কঠিন কাজ পারে না? না রে গিনি, এটা তো আমি মানতে পারবো না। প্লিজ প্লিজ দাদাভাই, এই পেপটক গুলো না আমার ভালো লাগছে না। এগুলো আমাকে বলিস না, আমাকে একটু প্লিজ আমার মতো ছেড়ে দে। আমি তো তোদের কাউকে ডিস্টার্ব করছি না, বল। আমি শুধু একটু নিজের মতো থাকতে চাইছি।
দেখেছিস তো দাদা ভাই, ও কিরকম করে দেখেছিস? আমরা কিছু বললেই নাকি সেটা পেপ টক হয়ে যায়। আচ্ছা শোন না, তোরা একটু বাইরে যান। মানে আমরা কেন বাইরে যাবো? আমার গিনির সঙ্গে কিছু প্রাইভেট টক আছে। বাহ, আর আমরা তাহলে সেই প্রাইভেট টকটা হবে না? বললাম তো আমার গিনির সঙ্গে কিছু প্রাইভেট টক আছে, তোরা থাকলে সেটা প্রাইভেট হবে কি করে? প্লিজ তোরা একটু বাইরে যা। যা উফ। তুই মেঘকে বলেছিস যে আমি ওকে ভালোবাসি? কি বলবে? হে ময়ূরী ময়ূরী, আরে আচ্ছা এই মুশকিল এত রেগে গেল তো তো মহা মুশকিল। কুল ডাউন বেবি। আর তোমাকে তো এই হার মেনে নেওয়া টাইপের মেয়ে বলে মনে হয় না। হার মেনে নেওয়া মানে? হ্যাঁ, মনে তো হচ্ছে যে তুমি অলরেডি হার মেনে নিয়েছো। আমি হার মেনে নেওয়ার মেয়ে নই রূপ। তাহলে জেতার জন্য কি করছো তুমি? সুযোগের অপেক্ষা করছি। দেখো ময়ূরী, সুযোগ তো আর এমনি এমনি আকাশ থেকে হাতে এসে পড়ে না, সুযোগ তৈরি করে নিতে হয়, রাইট? সুযোগ তৈরি করতে হবে। আর ইউ গেটিং মাই পয়েন্ট? তাই নাকি? তুমি কিভাবে নিজের সুযোগ তৈরি করছো মিস্টার রূপসান্যাল? ময়ূরী ময়ূরী ময়ূরী, এখন এইভাবে একে অপরকে বিদ্রুপ করে একে অপরকে ছোট করে কোনো লাভ নেই। তোমার আমার আমাদের দুজনের সব থেকে বড় শত্রু একজন। আমাদের শত্রু আলাদা রূপ। আমার শত্রু মেঘ আর তোমার শত্রু গিনি। হোয়াট? গিনি? ময়ূরী, গিনি আমার কোনো শত্রুই নয়। তোমার আমার দুজনেরই শত্রু একজন, সেটা হলো মেঘ। যে আমার ঘরে ঢুকে আমার সাজানো খেলা নষ্ট করেছে, আমাকে জেলের ঘানে টানিয়েছে, আমার মাকেও জেল খাটিয়েছে। ময়ূরী, মেঘের মারা ওই থাপ্পড়ের উপর না আমার আরো আরো অনেক কিছু জমে উঠেছে, যার সব শোধ আমাকে করতে হবে। মেঘকে আমি শেষ করে দেব। ময়ূরী, মেঘ আসলে জানে না ও কাল লেজে পা দিয়েছে। এবার আস্তে আস্তে বুঝবে যে কত বড় ভুল করেছে। শোনো ময়ূরী, আমি মেঘের জীবন অতিষ্ঠ করে তুলতে চাই, আর তাতে আমার তোমার সাহায্য লাগবে। করবে? কিভাবে শেষ করব? মেরে ফেলবো? সেসব ভাবনা আস্তে আস্তে ভাববো। মাথা ঠান্ডা করে আমাকে ভাবতে হবে। তবে হ্যাঁ, এবারে এমন ভাবে ভাববো যাতে মেঘ কোনোভাবে নিস্তার না পায়। এবার বল, তুমি আমার সঙ্গে আছো না নেই? আছি। মেঘের যে কোনো সর্বনাশে আমি আছি। আর মধ্যরাত থেকে নিজের রেওয়াজ শুরু করতে। ভাবি তোমাকে কি করে বোঝাবো, সেটা না একেবারে আউট অফ দ্য ওয়ার্ল্ড একটা ব্যাপার। আর উনি মাঝরাত থেকে ভোর অবধি নিজের জন্য প্র্যাকটিস করেন। ওনার ওই ফ্ল্যাটের রুম থেকে ওই মুহূর্তে একেবারে সুরের ফাউন্টেন বেরোতো। এ দেখো, তোমাকেই বলছি আমার গায়ে কাটা দিচ্ছে। আমি না ওনার মতনই প্র্যাকটিস করতে চাই। আমি সাধনা করতে চাই, গানের জন্য, সুরের জন্য, নিজের জন্য। রাগ রাগিনীর সাধনা করতে চাই। একদম। আরেকটা দিক এনে। কি রে, কি হলো? কাকে দেখছি? কাউকে না, চল ফুচকা খাই। হ্যাঁ দাও। দেখছিলিস তো, বল না। কাউকে দেখছিলাম না বাপি। মনে
মনে হলো পেছন থেকে কেউ একজন। পিছনে তো অনেক লোক, কার কথা বলছিস বল? তো হঠাৎ যেন ডিস্টার্ব হয়ে গেলি কেন? কেউ না বাপি। নীলকে দেখলি? না না, নীল ছিল না, তুমি খাও না। কি হলো? আবার কাকে দেখছিস? কাকে দেখছিস বলতো? রূপ যে আমাদের ফলো করছে সেটা বাপিকে বললে বাপি ভয় পাবে। কাকে দেখছিস বলতে বারবার? কাকে দেখছিস? না না, আমি আসলে ভাবলাম ইউনিভার্সিটির কেউ একজন, কিন্তু সে না। তুমি খাও না। চলো, এরম ভাবে কেউ উঠে আসে? এসো, চুরিটা খোলো। চলো, এবার শুয়ে পড়ো তুমি। আস্তে আস্তে এবার শুয়ে পড়ো, একটু ঘুমোবার চেষ্টা করো, দেখবে ঠিক ঘুম চলে আসবে। আমার ঘুম আসে না দাদু ভাই। সংসারটা কেমন যেন হয়ে গেল রে, আর ঘুম আসবে না আমার। তুই আমার কাছে বস। আচ্ছা বেশ, আমি বসছি তোমার কাছে। কিন্তু ঠাম্মি, তুমি যে এইভাবে জেগে জেগে কষ্ট পাচ্ছ, তাতে কি সংসারটা ঠিক হয়ে যাবে? হবে না তো। দেখো, তুমি এত চিন্তা করো না, যেটা হওয়ার ঠাম্মি সেটাই হবে। আমার মেয়ের দিদি আসলে আমাকে নিয়ে যাবে সেখানে? ঠাম্মি, তোমার তো শরীরটা ভালো নেই, তুমি না হয় মাইকেই ওর গানটা শোনো। কতদিন দেখিনি মেয়েটাকে। অষ্টমীর দিন গান গাইতে আসবে মেয়েটা, একটিবার নিজের চোখে দেখবো না? কতদিন দেখিনি বলতো? একবার দেখবো না? ঘরের কাছে আসবে সে, একবার দেখবো না? আচ্ছা বেশ, আমি না হয় তাকে বলবো যে তুমি দেখা করতে চেয়েছো তার সঙ্গে। না না না, বলবি না, বলবি না, বলবি না তাকে। আমার নাম করে তাকে কিচ্ছু বলবি না। ওরে, আমি যে তার মান রাখতে পারিনি, সে আমার কথা রাখার জন্য এই বাড়িতে এসেছিল, শুধুমাত্র আমার কথা রাখার জন্য। কিন্তু তুই তাকে অসম্মান, অপমান করেছিলিস। আমি আমার সেই অন্যায়ের মাপ আমি চেয়েছি। হয় না, না না, হয় না, হয় না দাদু ভাই, হয় না। সব অপরাধের মাপ হয় না। আর তুই বলবি না, কখনো বলবি না। তাকে গিয়ে বলবি না আমার নাম করে যে ঠাম্মি তোমাকে ডাকছে, চলো। বলবি না। বড় ভালো মেয়ে আমার মেয়ে দিদি, বড় ভালো মেয়ে। নিজের মান সম্মান সবকিছু বিসর্জন দিয়েও সে বলেছিল যে ওই রূপ সে একটা পিশাচ। কেউ শুনিসনি তোরা তখন তার কথা? তোরা ভুল বুঝেছিলি সকলে মিলে। সবাই তখন ওই ময়ূরীর কথায় নাচছিলিস, ওকে দুচ্ছাই করেছিলিস, ওর চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছিলিস। আজ ভালো হয়ে গেলে হবে, মাপ চাইলে হবে। কেন কেন মাপ করবে সে তোদের? তোরা যা করেছিস মেয়েটার সাথে, সেটা ক্ষমারও অযোগ্য। তোরা সবাই মিলে এমন ব্যবহার করেছিস যে আমার ঘরের লক্ষ্মী ঘর ছাড়তে বাধ্য হয়েছে। আর এতদিন পর তোদের চোখ খুলেছে, কিন্তু চোখ যে কতখানি খুলেছে তা ঈশ্বরই জানি।
আজ হয়তো সে তোদের কাছে দুদিনের জন্য ভালো, কিন্তু পরে যে সে খারাপ হবে না সেটা তোরা কেউ বুকে হাত দিয়ে বলতে পারিস? পাপি, পাপি, পাপি তাড়াতাড়ি আসো পাপি। কি হয়েছে মেয়ে? কি হয়েছে মেয়ে? কি হয়েছে? পাপি, 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 এক্ষুনি এই ঘরে কেউ একজন এসেছিল। ঘরে কেউ এসেছিল মানে? ঘরে কে আসবে? কি করে আসবে? কি বলছিস তুই? আমি জানি না, কিন্তু সত্যি ওই লোকটা ঘরেই ছিল বাপি। ছিল মানে কি হয়েছে বলি? একটা লোক এসেছিল এই ঘরে, আমার ঘুম ভেঙে গেছিল। তারপর আমি আমি এই জানলাটা এসে দাঁড়িয়েছিলাম, এই গ্রিলটা ধরে হাওয়া দিচ্ছিল, আমি এখানেই দাঁড়িয়েছিলাম। তারপরে লোকটা এসে পেছন থেকে। কি করেছে পেছন থেকে? কি করেছে মা? আসবে কি করে? আরে বাবা কি হয়েছে? একটা লোক মেঘের ঘরে ঢুকেছিল, নিশ্চয়ই বদ মতলবে এসেছিল। নিহাত মেঘ জেগেছিল তাই কিচ্ছু করতে পারেনি। এই ঘরে লোক ঢুকেছিল? হ্যাঁ ঢুকেছিল, আর সে নিশ্চয়ই মেঘের ক্ষতি করতেই এসেছিল। কি বাবা, কি আশ্চর্য! এ ঘরে লোক ঢুকবে কি করে? জানলা দিয়ে তো লোক ঢুকতে পারবে না। আর আমি যতদূর জানি মেঘ তো সবসময় ঘরের দরজা বন্ধ করে শোয়, তা ঘরের লোক ঢুকলো কি করে? তুই বসতে কেন? বস বস বস। না দরজা দিয়ে ছাড়া আর কোন দিক দিয়ে আসবে? তুই কি রাত্রে দরজাটা বন্ধ করিস নি? হতে পারে ভাবি, আমি প্রায় দিনই নেই দরজাটা বন্ধ করতে ভুলে যাই। তাতে কি হয়েছে ভাবি? ও না হয় ওর ঘরের দরজা খোলা রেখে ঘুমিয়ে পড়েছিল, কিন্তু ওর ঘরের দরজা অব্দি কেউ এলোই বা কি করে? আর নিচের দরজা তো আর ভাবি, নিচের দরজা খুলে কেউ উপরে আসেনি তো? আমি গিয়ে চেক করে আসছি, আমি দেখে আসছি। রূপ, তুমি এখান থেকে বেরিয়ে গেছো তো? হ্যাঁ, ওদিকের অবস্থা কি? যেটা হওয়ার ছিল সেটাই হয়েছে। ভয় পেয়েছেন ম্যাডাম ফ্যান্টম? হ্যাঁ, প্রচন্ড ভয় পেয়েছে। শি ইজ হিস্টেরিক্যাল রূপ। গুড, এবার সত্যি সত্যি তাই হবে। ভয় পাবে, ভয়, দারুণ ভয়। তুমি ওর ফাংশনের ওখানে কিছু করবে নাকি? করবো তো বটেই, তবে অন্য কিছু। আচ্ছা ঠিক আছে, পরে কথা হবে, এখন আমি রাখছি। ওকে, বাই। মনে হচ্ছে আপনাদের আমায় খুব পছন্দ হয়েছে, মানে কোর্ট ছেড়ে দিলেও আপনারা ডেকে পাঠাচ্ছেন। কি ব্যাপার অফিসার? ব্যাপার খুবই গুরুত্বপূর্ণ মিস্টার সান্যাল। গতকাল রাতে 1-1:30টার সময় আপনি কোথায় ছিলেন? একজন নিরপরাধ স্বাধীন নাগরিককে ফোন করে থানায় ডেকে এই প্রশ্ন করার মানে কি? আপনি যে নিরপরাধ সেটা কিন্তু এখনো আদালতে প্রমাণিত হয়নি। আর আমার কথার মানেটা আপনি জানেন? একেবারেই না। আপনি কিন্তু চমৎকার অভিনয় করেন। দেখুন মিস্টার সান্যাল, আমি আপনাকে আরো একবার প্রশ্নটা করছি, আপনি কাল 1টা থেকে 1:30টার মধ্যে কোথায় ছিলেন? প্রশ্নের কারণটা না জানলে উত্তরটাও পাবেন। ভয় দেখিও না। আসলে আপনার নামে একটা কমপ্লেন জমা পড়েছে, আর সেই কমপ্লেনটা করেছে মেঘ রায়। কমপ্লেনটা কি? আপনি ওর ঘরে ট্রেসপাস করেছেন, আর চিৎকার চেঁচামেচি হওয়াতে আপনি তখন পালান। তা আপনারা কি সেই বাড়িতে গিয়ে তদন্ত করে কোনো এভিডেন্স পেয়েছেন আমার মেঘের ঘরে যাবার? এই ইন্ট্রোগেশন থেকেই তদন্তটা শুরু হচ্ছে। অফিসার, একটা ইয়াং অ্যাট্রাকটিভ মেয়ে
মাঝ রাত্রিরে তার ঘরে আমাকে ফ্যান্টাসাইজ করে। আই গেট আ কেক, ব্যাপারটা এনজয় করি। মেঘ তার ঘরে মাঝরাত্রিরে আমাকে ফিল করে, এই ব্যাপারটা ভেবে যে আমার কি আনন্দ হচ্ছে। মিস্টার সান্যাল, আমি আপনাকে আবারও প্রশ্ন করছি, কাল রাতে 1টা থেকে 1:30টার মধ্যে আপনি কোথায় ছিলেন? জবাবটা দিতেই হবে। না দিলে তদন্তে অসহযোগিতার চার্জ আসবে। ওরে বাবা, এসবে খুব ভয় পাই আমি। হ্যাঁ, এখন বলুন যে কাল রাত্রে আপনি কোথায় ছিলেন? সানিয়ার বিছানায়। ইউ মে কল হার। ছিলাম কিনা আর কি করছিলাম সেটা নিয়ে আপনি নিশ্চয়ই প্রশ্ন করবেন। এবার বাড়ি যেতে পারি? পুজোর দিন, ঠাকুরের অঞ্জলি দেব, প্লিজ। বলছি, আমি তো সঙ্গে যাই। কেন? না, যদি আবারও কোনো আনপ্লেজেন্ট ঘটনা ঘটে। বাপি, সেই দিনটা আমি তৈরি ছিলাম না, তাই ওরকম একটা ঘটনা ঘটে গেছিল। আর নীলও আমাকে বোকা বানিয়ে ওদের বাড়িতে নিয়ে গেছিল, কিন্তু এবার আর পারবে না। একবারে ওদের পাড়াতে যাচ্ছিস তো? আমি সঙ্গে থাকলে অসুবিধে কি? তুমি থাকবে না বাপি, তুমি থাকবে না, কারণ আমি চাই না তুমি থাকো। দেখো, এরকম সিচুয়েশন গুলো তো আমাকে একা ফেস করে শিখতে হবে, বলো। আর আমি জানি তোমার ওই পুজোয় যে ধুনোর ধোয়া, তাতে তোমার তোমার প্রবলেমটা আবার হয়। ষষ্ঠীর দিন তো তুমি আমার কথা শুনলে না, গেলে তাও জোর করে। আজ আর যাওয়ার দরকার নেই বাপি। কালকে রূপ কিছু না, কিছু ঘটায়নি। থানাতে ডেকে পাঠিয়েছিল শুনলাম। হ্যাঁ, আমিও শুনলাম, অফিসার বলল আমাকে। যাকগে, তুমি আর এসব নিয়ে ভেবো না। দেখো, আমি তো আর একা থাকবোই না যে ও ওরকম বাদরামগুলো আবার করবে, তাই না? আমার সঙ্গে আমার পুরো টিম থাকবে। তুমি একেবারে নিশ্চিন্ত থাকো বাপি। একাই যাবি? এই লড়াইটা এখন এখানে কি করছো? এখন যাও, পরে আসবে। কি হয়েছে? কি প্রবলেম? এখন যাও, পরে আসবে। তুমি এরকম করছো কেন? অদ্ভুত তো। আরে বাবা, বলছি তো পরে আসবে, যাও না। কি ব্যাপার বলো তো, তুমি এরকম আঁচল টেনে ঘুরছো? আচ্ছা দেখি, ঠাম্মির শাড়িতে তোমার কেমন লাগছে দেখি তো। পরে দেখবে, এখন যাও। কিন্তু কি হয়েছে? কি প্রবলেম? অনেক প্রবলেম।
তোমাকে আমি কি বলবো, ঠাম্মির মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে। কেন, কি হয়েছে বলো তো? কি হয়েছে বললে যেন খুব বুঝবে তুমি কি হয়েছে। আরে কেন বুঝবো না? এই দাঁড়াও তো, তুমি আলমারির মধ্যে কি হচ্ছিলে? বলছি না ব্যাপারটা তোমার বোঝার মতো নয়, তাও কেন প্রশ্ন করে যাচ্ছ বলো তো? এখন যাও, আমাকে রেডি হতে হবে। সন্ধি পুজো বলেছে 7টার মধ্যে হয়ে যাবে, আর অঞ্জলিও দেওয়া হবে না। এখন সরো। আমি না তো হেয়ালি বুঝতে পারছি না তোমার প্রবলেমটা কোথায়, সেটা আমাকে বলো, দেখবে হয়তো আমি হেল্প করতে পারি। না, তুমি পারো না। আগে থেকে যদি সবকিছু ধরে নাও তাহলে তো মুশকিল। একবার বলেই দেখো না সমস্যাটা, আমি তো হেল্প করতে পারি। তোমাকে যদি এখন আমি বলি যে ঠাম্মি আমার জন্য একটা স্লিভলেস ব্লাউজ নিয়ে এসেছে, আর সেটা আমার অসুবিধে হয়। দেখি আমি হেল্প করতে পারি। ম্যাডাম, ডান ম্যাডাম। ঠাম্মিকে নিয়ে গিয়ে কে এটা পছন্দ করে কি নিয়েছে, এনি আইডিয়া? আমি দিলে তো পড়তাম, ঠাম্মি দিয়েছে বলে তো ঠিক পড়েছে। তুমি অসভ্যতামি হচ্ছে না? জানো না আমি এসব পড়ি না। তুমি আমাকে মারছো তো বলে? হ্যাঁ মারবই। এসব ঠাম্মিকে দিয়ে কিনেছো তুমি? তোমার এখন দেরি হচ্ছে না? না, আমার দেরি হচ্ছে না। এসব কিনেছো কেন? আমি তো পড়ি না। আচ্ছা ঠিক আছে, একবার বললে কিচ্ছু হবে। আজকে না যে করেই হোক মেয়েকে আমি বাড়ি নিয়ে যাব, যে করেই হোক। ও এরকম পুজোর সময় পাড়ায় এসেছে, অথচ একবার আমাদের বাড়িতে যাবে না, সেটা হবে না। এখানে অনেক লোকজন আছে, এর মধ্যে যেন কোনো সিন ক্রিয়েট না হয়। এবার একটি প্রচলিত আগমনী গান দিয়ে আমি আমার অনুষ্ঠান শেষ করব। সবাই পুজো ভালো করে কাটান, আনন্দে কাটান, নিজেরাও ভালো থাকুন এবং সকলকে ভালো রাখুন। এক মিনিট আসছে। তোমার কাছ থেকে 1 মিনিট সময় চেয়ে নিচ্ছি, আর দর্শকদের কাছ থেকে 1 মিনিট সময় চেয়ে নিচ্ছি। মেঘ, আমি জানি তোমার আজ আরো কয়েকটা অনুষ্ঠান আছে, কিন্তু
একবার যখন তোমাকে আমাদের মধ্যে পেয়েইছি, তাহলে তো একটা ছোট সম্বর্ধনা না দিয়ে ছাড়বই না। অনুষ্ঠানের পরে তো তোমার যাবার তাড়া থাকবে, তাই আমি এই সময়টাই বেছে নিলাম। এখন আমরা আমাদের প্রিয় মেঘকে সম্বর্ধনা দিতে চলেছি। তারপরে আমরা একটা বড় চমক দিতে চলেছি মেঘকে এবং আপনাদের। মেঘ, অনুরোধটা আমার নয়, অনুরোধটা ঠাম্মির। দেখো, তুমি সেই অনুরোধটা নাই রাখতে পারো, তুমি আমাদের বাড়িতে নাই আসতে পারো। আসলে ঠাম্মি খুব ব্যস্ত হচ্ছিল, এখানে আসবেও ঠিক করেছিল, কিন্তু শরীর পারমিট করে। নীল, তুমি আমাকে যত এভাবে বলবে আমার নিজেকে তত অপরাধী মনে হবে। আর আমার এইখান থেকে আরেকটা জায়গায় যাওয়ার আছে, সেটা কিন্তু তুমি খুব ভালো করে জানো। হ্যাঁ মেঘ, আমি জানি তুমি খুব ব্যস্ত, তবু মনে হলো একজন অসুস্থ মানুষের ইচ্ছে জেনে তুমি হয়তো আসবে। ঠাম্মির খুব ইচ্ছে ছিল তোমার গান সামনে বসে শুনবে, শরীর অসুস্থ তাই আসতে পারিনি। আমি ফোন করেছিলাম, আমি ফোনে তোমার গান শুনিয়েছি। বারবার জিজ্ঞেস করছিল যে আমি তোমাকে ঠাম্মির সঙ্গে দেখা করার কথা বলেছি কিনা। ঠিক আছে, আমি যাব। তুমি যাবে? তুমি সত্যি যাবে? তুমি সত্যি বলছো মেঘ? যাব, তবে একটা কন্ডিশনে। তুমি বলো, আমি তোমার সব কন্ডিশন রাখবো। এই এসো 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 মেঘ। মেঘ, এসো, ভেতরে এসো, মা তোমার জন্য অপেক্ষা করছেন, এসো। ঠাম্মির ঘরেই আছে। ইস, ছোটদা ভাই, ফ্রেমটা বাঁধিয়ে রাখার মতো ছিল। কিন্তু দেখলে জেঠিমণি কি সুন্দর দাদাভাই মেঘকে নিয়ে এলো। আমি বলেছিলাম না, দাদাভাই বললে মেঘ কিছুতেই না বলতে পারবে না, মেঘ আসবেই বাড়িতে। এই আশাটা মেঘ কিন্তু এসেছে মায়ের জন্য, বেসিক্যালি ওকে মায়ের কথা বলি তো আনছে। ফোনে নীল বললো না, সে যে জন্যই আসুক বাপি, এসেছে তো মেঘ বাড়িতে। তোমরা সবাই দেখলে না, দাদাভাই পিছন দিক থেকে এসে দাঁড়াতেই মেঘ কি সুন্দর করে তাকালো দাদাভাইয়ের দিকে, কি দারুণ লাগলো। এই দারুণ লাগাটা আমরা কেউ 1 বছর ধরে কেন যে দেখতে পেলাম না। যদি দেখতে পেতাম তাহলে বোধহয় এই দৃশ্যটা আরো অনেক বেশি সুন্দর হতো। হ্যাঁ রে ছোট, আমার তো এখন মরে যাবার ইচ্ছে নেই রে। আমার তো অনেকগুলো স্বাদ, অনেকগুলো আহ্লাদ এখনো তো পূরণ হয়নি। এবার সেই পুজোর আগে থেকে কি শখ মনের মধ্যে ঘুর ঘুর করছিল জানিস। যাবে থেকে শুনলাম তুই আসছিস সেখানে গান গাইতে, আমি সকলকে বলে রেখেছিলাম যে আমি যাব মেঘ দিদির গান শুনতে। আমার মেঘ দিদি গান গাইতে আসছে। কতদিন তাকে সামনে থেকে বসে গান গাইতে শুনিনি, তাকে কাছ থেকে দেখিনি। কিন্তু দেখ, মা দুর্গার কি ইচ্ছে জানিস তো দিদি, আমার নাম আজকাল কিরকম যেন হয়। ওই মাঝে মাঝে ভুলভাল কথা বলি, ভুলেও যাই। মাথার মধ্যে কিরকম সব যেন তালগোল পাকিয়ে যায়। ওরা তো কত কি সব বলে, ওই পটাশিয়াম, সোডিয়াম, তো চাই আমিও সব বুঝি নাকি। আমার শুধু মনে হয় আমার বুঝি দিদি ভাইয়ের সামনে বসে গান শোনা আর হবে না। কে বলেছে শোনা হবে না? তুমি আমার কাছে গান শুনতে চেয়েছো আর তা শোনাবো না আমি, সেটা কি হয়? হতে পারে না সেটা।
দাঁড়াও ঠাম্মি, আমার যেখানে যাবার আছে আমি তাদের ফোন করে একটু বলে দিই, আমার দেরি হবে যেতে। ভয় পেয়ে গেলে মেঘকে? না, একদমই না। মেঘকে যতটা ভালনারেবল ভেবেছিলাম এখন দেখছি ততটা না। কিন্তু প্রতিপক্ষকে দুর্বল ভাবার মতো বোকা আমি নই। আগে নিজের ঘর সামলাবো, তারপর মেঘের উপর রেভেঞ্জ। রিয়েলি? মেঘকে তুমি এতটা ভয় পাচ্ছ? ঘর গোছাবার কথা বললে সেটা গোছাবে কি করে? গিনিকে আবার নিজের বাড়ি নিয়ে যাবার প্ল্যান করছো নাকি? হাসছো যে? হাসছো কেন? কি প্ল্যান করছো তুমি আমাকে বলো তো? ময়ূরী, খুবই প্লেন এন্ড সিম্পল প্ল্যান। আমার উপর একটা ক্রিমিনাল কেস ঝুলছে, আমাকে যেভাবে হোক ওই কেসটা থেকে বেরোতে হবে। এনি হাও কেসটাকে ড্রপ করাতে হবে। আর তোমার মনে হয় গিনি তোমার এগেইনস্টে কমপ্লেনটা তুলে ফেলবে আর ইউ উইল বি ফ্রি? ময়ূরী, আমার চার্মে যদি একবার ঘায়েল হয়ে থাকে তাহলে আবার হবে। আমি আগে গিনিকে দিয়ে কেসটা উইথড্র করাবো, তারপর আমার রিভেঞ্জ। আমাকে গিনির পিছনে একটু সময় দিতে হবে। আগে ওর মধ্যে যে রাগটা আছে সেটা একটু ঝিরিয়ে নিই, সবটা একটু থিতিয়ে যাও। কোর্ট তো খুলতে এখন দেরি আছে। কোর্ট খুললে কেসের ডেট, আর ডেটের আগেই আমি বুঝে গেছি। দাদু ভাই বসনি? কি তুমি উঠে পড়লে কেন? বাথরুম যাবে? না। সে কি, ঘুম আসছে না? ঘুমিয়ে পড়ো, আমি আছি তোমার সঙ্গে, কোনো চিন্তা নেই, ঘুমো। ও দাদু ভাই, আমাকে একটু উঠিয়ে বসিয়ে দিবি? কি এখন তুমি উঠবে? মাথা খারাপ নাকি তোমার? তুমি ঘুমো তো, আমি শুচ্ছি তোমার পাশে, ঘুমো। শুতেই তো আসবি, ঘুম কি আসবে? তুমি ঘুমো তো, এবার তোমার শরীর খারাপ করবে। আর তুই জেগে জেগে তার কথা ভাববি, তাই তো? তুমি না বড্ড জেদি ঠাম্মি। আমি সুশীলা দিকে ডেকে দিচ্ছি, তুমি ওর কাছেই ঠিক থাকো। ওরে, আমি তো ঠাকুরদার কথাই শুনতাম না, আর তুই তো কোন ছাড়। যাকে তুই আমাকে উঠিয়ে বসাবি নাকি আমি নিজেই উঠবো? আচ্ছা দাঁড়াও দাঁড়াও, উফ বাপ, বড্ড জেদি তুমি, দাঁড়াও।
দাঁড়াও দাঁড়াও, বালিশটাকে ঠিক করে দিতে দাও। মা যদি শুনে না যে তুমি রাত জেগেছো, প্রচন্ড বকবে আমাকে। রাগ করবে না তুমি ভাবতে পারছো না। মায়ের জানার দরকারটা কি? আমি তোকে আমার কাছে থাকতে বলেছি তোর সঙ্গে দুটো কথা বলবো বলে। দুম করে কেমন তোর বয়সটা বেড়ে গেল দেখ দাদা। আজ খুব কষ্ট পেয়েছিস তাই তো? ওর মতন অতটা নয়। তুই তুই বুঝতে পেরেছিস দাদু ভাই কত কষ্ট পাচ্ছে মেয়েটা ওই মনের অবস্থা নিয়ে? এখান থেকে বেরিয়ে কোথায় কোথায় গান গাইতে হচ্ছে মেয়েটাকে। আমি যে কেন ওর মনের কষ্ট কমাতে পারি না ঠাম্মি, কেবল বাড়িয়ে দিও মনের কষ্ট। আজ ওকে আবারও কষ্ট দিলাম। তুমি এরকম কেন হয় বলো তো? আমি তো ওর থেকে বেশি আর কাউকে ভালোবাসি। সব থেকে খারাপ মানুষটা হয়ে ওর সামনেই গেলাম। মানুষ যাকে সব থেকে বেশি ভালোবাসে তাকে কি সব থেকে বেশি কষ্ট দেয়? এরকম কেন হয় বলো তো? কেন আমি চাইলেও মেয়েকে ভালো রাখতে পারলাম না? নীল বারবার এরকমটা কেন করে আমি সত্যিই বুঝতে পারি না। ও সেই দিনটা ওরকম না করলেই পারতো না বলো? আমি ওকে আবারও বিশ্বাস করেছিলাম। তুমি আমায় বারণ করলে যে ওর সঙ্গে কোর্টে যেতে না, এবার তা আমি যেতে রাজি হলাম। আমাকে বলতেই পারতো যে ও কোর্টে যাবে না, ও মিউচুয়ালি ডিভোর্স দেবে না, কিন্তু তারপরও ও এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করলো, আমাকে জোর করে এমন একটা কাজ করাতে চাইলো যেটা আমি করতে একটুও চাই না। পুরোপুরি ইমোশন নিয়ে একটা ছেলে খেলা করলো। আর বাপি এই সব কিছু এতটা তিক্ততার পর্যায়ে নিয়ে গেছে না বাপি। জানি না নীল কি পায় এরকম করে বা কেন করে এরকম। আমি এর আগে যখনই ভেবেছি যে এবার হয়তো নীলকে আমি একটু বিশ্বাস করতে পারি, এবার হয়তো আমি নীলকে একটু ভরসা করতে পারি, আর ঠিক তখনই আমার বিশ্বাস ভরসা একেবারে চুরমার করে ভেঙে দিচ্ছে প্রত্যেকবার। নীল ঠিক কি পায় আমাকে এভাবে ভেতর থেকে পুরোপুরি ভেঙে দিয়ে? আমি সত্যি জানি না। আমি ঠিক হয়ে যাবো বাপি, তুমি আমাকে নিয়ে ভেবো না। আমি আর কয়েকবার হয়তো একটু কষ্ট পাবো, তারপরে ঠিক হয়ে যাবো। তারপর আমি শক্ত হয়ে যাবো, একদম একদম স্ট্রং হয়ে যাবো, তুমি চিন্তা করো। আর কি বলো তো, চিরকাল তো পেছনের দিকে তাকিয়ে সামনে হাঁটা যায় না। আমি আর পেছনে তাকাবো না একেবারে। সবাই আমাকে শুধু ছেড়ে চলে যাওয়ার কথা বলে, কেউ আমার পক্ষে থাকতে পারে না। না দাদা না, তুই খারাপ নয়, তবে তোর কিছু কিছু জিনিস খুব খারাপ, সেগুলোকে তোকে ঠিক করতে হবে। তোর নিজের উপর না কোনো রাশ নেই, সেইখানটাই তুই খারাপ হোস। আমি তো চেষ্টা করছি ঠাম্মি, আমি তো চেষ্টা করছি নিজের সব ভুলগুলোকে শুধরে নেওয়ার। যে মানুষটা যাবজ্জীবনের সাজা পায়, সে যখন ভালো হয়ে যায় সেও তো ছাড়া পায়। আদালত তো মেনে নেয়, আদালত তো মেনে নেয় যে তার যথেষ্ট শাস্তি হয়েছে, সে বদলে গেছে। আমাকে মেঘ কবে মানবে গো ঠাম্মি? আমার শাস্তি
কবে শেষ হবে। এটা কি বলো তো, পাকা চুল, আর তুমি বুড়ো হচ্ছ, বুঝলে? তুমি টিচারের চুল টানলে? ও, আমি এখন টিচারের সঙ্গে আছি বুঝি, তাহলে আমি ওই বই খাতাগুলো নিয়ে আসি। তুমি এই একটা জব্দ করার ভালো অস্ত্র পেয়েছো, বুঝেছো? নীল, অনেক হয়েছে বুঝলে, এবার আমি যাই পড়তে বসে। দাঁড়াও দাঁড়াও, একটা বিশাল প্রবলেম হয়ে গেল কিন্তু, খুব চিন্তার বিষয় এটা। কেন, কি প্রবলেম? এই যে আমার চুল পেকে যাচ্ছে, বয়স হয়ে যাচ্ছে, এতে প্রবলেম হবে না? কেন, কি প্রবলেম? দেখো, এই যে তুমি মা দুর্গার কাছে যাদের আসার জন্য প্রার্থনা করলে, তারা এসে তোমাকে দাদু বলবে। ছাড়ো তো খালি আজে বাজে কথা তোমার। আমি মা দুর্গার কাছে কাউকেই আনার জন্য কোনো রিকোয়েস্ট করিনি, বুঝলে? আচ্ছা শোনো না, শোনো না, বলছি সামনের বছর তো এই সময় তোমার ফাইনাল সেমিস্টার শেষ, তো তারপর একটা প্ল্যান করি। কি? শোনো, আমি চললাম। আরে শোনো না রে বাবা, একটা ইম্পর্টেন্ট আলোচনা হচ্ছে, একটা সেটা নিয়ে কোথায় কথা বলবে তা না। আমি চললাম। তুমি না সত্যি এমনি শোনো না, বলছি আমি পারবো না, ঠিক আছে? নামটা কি হবে সেটা তো বলে যাও। শাট আপ। একেবারে দুজন, একজন শার্ট একজন আপ, নাকি একজনই শাট আপ? আরে হ্যালো নীল, প্রফেসর সৌরনীল গাঙ্গুলি, তুমি আমাকে খারাপ হতে বাধ্য করছো তো? ফাইন, আমি খারাপ হব। তোমার ইউনিভার্সিটিটা একবার খুলতে দাও, তারপর দেখো সবার সামনে আমি তোমার কি করি। নীল, আমি পাগলের মতো ভালোবাসতে পারি, ফ্যাক্ট। আবার সর্বনাশটাও আমি ঠিক অত ভালোভাবেই করতে পারি, খুব প্যাশনেটলি করি, আর সেটা আমি করব। তোমার ক্যারিয়ার এবার শেষ প্রফেসর গাঙ্গুলি। সোসাইটিতে মুখ তুলে তাকাবার অবস্থা তোমার থাকবে না। ইউ উইল বি ডুমড। আরে ওদের বাড়িতে গেলে ওরা থানায় ফোন করবে। আর ওই দিন অফিসার ডেকে আমাকে কি বললো জানো, আমার এগেনস্টে যদি আর একবার কমপ্লেন্ট পায় তাহলে অন্য চার্জে ঠকাবে। যা করার মাথা ঠান্ডা করে করতে হবে, খুব সাবধানে করতে হবে, তা নাহলে হিতে বিপরীত হতে পারে। মা, এই সাবধানে সবকিছু করার কথা রূপ তোমাকে আমি অনেক আগে থেকে বলেছিলাম। কোনো কথা শুনেছো তুমি আমার? কোনো কথা শুনেছিলে? শুনবে কি করে? তখন যে তোমার মাথায় সর্বনাশ চেপে বসেছিল। আমি তোমাকে বারবার বলেছিলাম রূপ, ঘিনিকে ওইভাবে স্টোর রুমে বন্ধ করে না রাখতে। আমার কথা তো শোনোনি। আমি ঠিক জানতাম, যখন আমার কথা শোনোনি তখন আমি বুঝতে পেরেছিলাম যে সর্বনাশটা ঠিক এই দিক থেকেই আসবে, আর এলেও তাই। আর তুমি যেভাবে ওর উপর টর্চার করা শুরু করেছিলে, তারপর তোমার সর্বনাশ হওয়াটা না শুধু সময়ের অপেক্ষা ছিল। আমি জানতাম একদিন না একদিন তোমার ড্যাডির কাছে ও মুখ খুলে দেবে, না তো এরকম একটা কিছু হবে। আর হলেও তাই, দেখলে? মম প্লিজ, আমি আগে থেকে জানতাম, এসব করো না। আরে আগে থেকে জানতেই যদি তাহলে আটকানোর জন্য কি করেছিলে? কিছু তো করতে পারলে না। জ্ঞান দিচ্ছে বসে বসে, এখন কিছু জ্ঞান দিও না আমাকে। আমি তোমাকে আটকাবো? তুমি আমার কোনো কথা শোনো? তুমি কারোর কথা শুনেছ? তখন যে তোমার মাথায় কি চেপেছিল কে জানে। শোনো, তুমি এদিকে দেখাও। তুমি না নিজের পায়ে নিজের কুড়ুলটা মেরেছ। হ্যাঁ, তুমি নিজেই। এখন যা পরিস্থিতি হয়েছে রূপ, ড্যাডির কাছ থেকে কিছু লিখিয়ে নিতে তুমি পারবে? কিচ্ছু পারবে না। শোনো, আমি জানি যে তুমি গিনিকে পছন্দ করো না। কিছুদিন অভিনয় করতে না হয়, তারপরে ড্যাডির কাছ থেকে সমস্ত লিখিয়ে নিয়ে তুমি ছেড়ে দিতে, কি অসুবিধা হতো? কিন্তু এখন যা পরিস্থিতি হয়েছে, আমি জানি না কি হবে, আমি কিচ্ছু বুঝতে পারছি না। সেসব নিয়ে পরে ভাবা যাবে মা। এখন যেভাবেই হোক এই কেসটা কোর্টের বাইরে সেটেল করতে হবে, আর সেটা গিনি ছাড়া সম্ভব নয়। গিনিকে দিয়ে কেসটা উইথড্র করাতে হবে। বুঝতে পারছি, কিন্তু তুমি তো বললে গিনি তো ফোনই ধরছে না, আবার বলছো তাদের বাড়িতে যাওয়া খুব বিপজ্জনক। তাহলে পুরো ব্যাপারটা সেটেল হবে কি করে?
তুমি কি করে কনভিন্স করবে গিনিকে? তোমার বিরুদ্ধে ও যা কমপ্লেন করেছে সেগুলো তুলে নেওয়ার জন্য কি করে বোঝাবে তুমি ওকে? না মিস্টার শর্মা, আমি সময় নষ্ট করছি না, আমি ঠিক সময়ের অপেক্ষা করছি। আর দেখুন, এরকম কেসে তো আমি দেখেছি মেয়েরা 12-14 বছর পরেও কমপ্লেন করেছে। আমার তো কয়েকটা দিনের ব্যাপার। একবার ক্লাস শুরু হোক, তারপর শুরু হবে ময়ূরী রায়ের খেলা। কি প্ল্যান করছে দিদিভাই? কার সাথে কথা বলছো? আচ্ছা, আমি যেটা চাইছি সেটা হচ্ছে ওই ইউনিভার্সিটিতে সবার সামনে, হ্যাঁ সবার সামনে, সিনিয়র জুনিয়র কলিগ স্টুডেন্ট আই ডোন্ট কেয়ার, সবার সামনে ওর হিউমিলিয়েশন হওয়া উচিত। হ্যাঁ, ওর ক্যারিয়ার শেষ হয়ে যাক, ওর মান সম্মান শেষ হয়ে যাক, সব নষ্ট হয়ে যাক। দিদিভাই ঠিক কি প্ল্যান করতে চাইছে? কি করতে চাইছে ও? আচ্ছা, আমি আপনার সঙ্গে কাল চেম্বারে দেখা করব। কোর্ট কবে খুলছে? কোর্ট? কোর্ট কেন? কি অ্যালিগেশন আনবে দিদিভাই নীলের এগেইনস্টে? ফোনটাই তো লাগছে না, কোথা থেকে যে সব আসে না। এবার না এটাকে বিদায় করতে হবে, বুঝলি তো? তুই তো তখন ছিলিস না, এমন ভাবে এলো, এসে এমন ভাবে হাতে পায়ে ধরলো, আর সেই রকম ফ্যামিলির লোকজন একদম কান্নাকাটিতে শুনে একদম ভেসে গেল, ভেসে গিয়ে অমনি তখন কাজে জয়েন করিয়ে দিল। শোন না, একটা কাজ করি, চল আমরা ক্যাবে করে বেরিয়ে যাই। ক্যাব ধরে বেরিয়ে যাব কি? এই যে কথা হলো ফ্লেমিঙ্গোতে গিয়ে নাকি খাবো আমরা, এই এত সব জিনিসপত্র নিয়ে ওখানে নামতে পারবো? আচ্ছা শোন, তাহলে তুই এগুলোকে নিয়ে এখানে দাঁড়া, আমি বরং একটু ওই দিকটা দেখে আসি, ঠিক আছে? আর এর মধ্যে যদি মাননীয় ব্যক্তি চলে আসেন তাহলে আমাকে একটা কল করবে, ঠিক আছে? এক্সকিউজ মি। হ্যাঁ বলুন। তোমরা এখন একটু এখানে আছো? হ্যাঁ, কেন? অ্যাকচুয়ালি আমি একটু ওই আইসক্রিমওয়ালার কাছে যেতাম, তো ব্যাগগুলো এখানে আছে, প্লিজ একটু দেখবে? হ্যাঁ হ্যাঁ, আমরা আছি এখানে, আপনি রেখে যান। থ্যাংক ইউ সো মাচ। কিনি, তোমার আমার মধ্যে এসব কেস টেসের কি ব্যাপার? এর তো কোনো দরকার নেই, তাই না? এতে সম্পর্ক আরো ক্ষতি হয় সম্পর্কের। দেখো গিনি, তোমার আমার মধ্যে যা সমস্যা আছে সেগুলো আমরা বসে কথা বলে ইজিলি সমাধান করে নিতে পারি। কোর্টের কি কাজ? কোর্ট এসবের মধ্যে কি করবে? গিনি, তুমি আমার সঙ্গে এতটা কঠিন হতে পারো না। আমি জানি তোমারও কষ্ট হয়েছে যখন আমি জেলের মধ্যে আটকে ছিলাম। তোমার খারাপ লাগেনি গিনি? গিনি দেখো, তোমার আমার উপর রাগ হওয়ার অনেক কারণ আছে, সেরকম কাজই আমি করেছি। প্লিজ গিনি, একটা সুযোগ দাও, একবার ক্ষমা করে দাও আমাকে প্লিজ। তুমি আমাকে যা শাস্তি দেবে আমি সব মাথা পেতে নেব, প্লিজ একবার আমাকে ক্ষমা করে দাও প্লিজ গিনি। গিনি, এটা আমার এখনকার দেওয়ার শাস্তি রূপ। তুমি যে বললে আমি যা শাস্তি দেব তুমি মাথা পেতে নেবে, এই যে তুমি আমাকে রাস্তার মধ্যে ডিস্টার্ব করছো, এটার জন্য এখন আমি তোমাকে এই শাস্তিটা দিলাম। এরপর যদি তুমি একই কাজ আবার করো, শাস্তিটা বদলে যাবে মিস্টার রূপ সান্যাল। তখন আমি পুলিশ ডাকবো। গিনি, তুমি তোমার রূপকে এইভাবে... গিনি, এই স্ক্রাউন্ডালটা এখানে কি করছে? হাতে থাপ্পড় একটা যদি খাও না তুমি, তোমার সব বাদরামি বেরিয়ে যাবে। কি করছো এখানে?
কি করছো? হ্যাঁ, ফলো করছো তুমি গিনিকে? ফলো করছো? মিনি মিনি প্লিজ আমার কথাটা শোনো। Just shut up! কি শুনবো? কি শুনবো? হ্যাঁ, তুমি শুনেছিলে গিনির কথা? শোনোনি তো, আর শুনবেই বা কি করে? কারণ তুমি তো শোনার মানুষই না, তুমি তো গায়ে হাত তোলার মানুষ। কি ব্যাপার বলুন তো, লোকটা কি ডিস্টার্ব করছে আপনাকে? কি হচ্ছে নাকি? না না প্লিজ, এটা আমাদের নিজেদের মধ্যে ব্যাপার, হাজবেন্ড ওয়াইফের ব্যাপার। আপনারা প্লিজ ঢুকবেন না এর মধ্যে। ও হ্যাঁ, আমি তো ওনার লিগ্যাল ওয়াইফ। গিনির কিচ্ছু হবে না, আমি তোকে বলছি, তুই নিশ্চিন্ত থাক, কিচ্ছু হবে না। ঠিকই তো। আচ্ছা ধরো এই কেসটা অনেক লম্বা চলতে থাকে, তার মাঝখানে রূপ বেল পেয়ে বাইরেই থাকলো অনেকটা লম্বা টাইম ধরে, তুই অতদিন ধরে কি গিনি একটা আনন্যাচারাল লাইফ লিড করবে? তা তো নয়। দেখ কে এলো আবার, দেখ দেখো কেউ আবার বিজয় করতেই এসছে। মানুষজনের তো এখনো বিজয় করা শেষ হয়নি। তুমি হাউ ডেয়ার ইউ! গিনি 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 এই দাদা ভাই এক সেকেন্ড, তুমি বাড়ি থেকে বেরো। রূপ, বেরো বাড়ি থেকে, বেরো এক্ষুনি। তোমার এত বড় সাহস, তুমি আমার বাড়ি অবধি চলে এসেছো। রূপ, আই সেড গেট আউট। তুমি যদি না বেরো, আমরা কিন্তু সবাই মিলে তোমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। রূপ, গিনি গিনি প্লিজ 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 গিনি, আমি জানি আমি জানি আমি অন্যায় করেছি, আমি আপনাদের সবার কাছে অপরাধী। তুমি যেটা করেছো সেটার জন্য কোনো ক্ষমা আমাদের পরিবারের কারোর কাছে নেই। আমরা চাই তুমি শাস্তি পাও, তোমার মতন মানুষের শাস্তি পাওয়া খুব দরকার, আর সেটা তুমি পাবেও। তোমার জন্য কঠিন কোনো শাস্তি আমরা চাই, আর সেই শাস্তি তুমি যতদিন না পাচ্ছ ততদিন আমরা আদালতের দরজায় দরজায় ঘুরব। ঠিক আছে, আপনারা যা বলবেন, যেমনটা বলবেন আমি তেমনটাই করব। প্লিজ আমার কথাটা শোনো। গিনি আমি ভালোবাসি তোমাকে। চুপ করো। ভালোবাসো? গিনি যেদিন এখানে এসেছিল না, ওর এখানে একটা কালচেটের দাগ ছিল, ঠোঁটের কোণে জমাট বাঁধা রক্তের দাগ ছিল। কেন জানো? কারণ তুমি ওকে ভালোবাসো। গিনির ঘাড়ে একটা আঘাতের চিহ্ন ছিল, নীল হয়ে গেছিল ওখানটা। কেন জানো? তুমি ওকে ভালোবাসো। তার জন্য যেটা করার আমি করব। প্লিজ আমাকে একটা সুযোগ দাও, একবার, জাস্ট শেষবার। গিনি প্লিজ, তুমি দেখো আমি তোমার গুড হাজবেন্ড হয়ে দেখাবো। কি ব্যাপার বলো তো রূপ? তোমার বাবা কি আবার বলেছেন নাকি যে আমাকে যদি ফিরিয়ে না নিয়ে যেতে পারো তাহলে তোমাকে সম্পত্তির কানাকড়ি দেবেন না? গিনি প্লিজ প্লিজ গিনি, আমাকে আর লজ্জা দিও না। আমি আয়নার সামনে দাঁড়াতে পারি, নিজের দিকে তাকাতে লজ্জা হয় আমার, নিজেকে দেখলে ঘেন্না হয় আমার। তুমি বলো গিনি, কি করলে তুমি আমাকে ক্ষমা করতে পারো? আমি এই হাত দিয়েই তোমাকে মেরেছিলাম, তাই তোমার উপর যত অন্যায় অত্যাচার এই হাতগুলো দিয়ে করেছিলাম, আমি এই হাতগুলো আমি আগুনে পুড়িয়ে দেবো। কিন্তু তুমি বলো, কিন্তু তুমি যা বলবে আমি করবো। কিনি আমাকে ক্ষমা করে দাও, আমি হাতগুলো একেবারে শেষ করব, এখনই শেষ করব। নাকামি হচ্ছে রূপ, নাটক হচ্ছে সবার সামনে, ড্রামা হচ্ছে এটা। আমার বাড়ির সকলের সামনে তুমি এখানে ড্রামা করতে এসেছো। কি মনে হচ্ছে তোমার? কি মনে হচ্ছে তুমি ড্রামা করে আমার বাড়ির সকলের মন গলিয়ে দেবে? এরকমটা ভেবে যদি তুমি এখানে এসে থাকো রূপ, তাহলে প্রথমেই আমি এই কথাটা পরিষ্কার করে দিই, এরকমটা ভাবার কোনো কারণ নেই রূপসান। কারণ তোমাকে যে আমি শেষ করব
সেই প্রতিজ্ঞাটা আমি নিজের কাছে নিজে করেছি। যে কটা মার আমার শরীরে পড়েছে, অন্তত সেই বছরের জেল তো আমি তোমার এনশিওর করবই রূপ। তোমাকে আমি বিশ্বাস করেছিলাম রূপ, বিশ্বাস, ট্রাস্ট, ফেথ। বোঝো মানে? বোঝো না, বোঝো না বলেই এগুলো করতে পেরেছো। তোমাদের পরিবার, পরিবার কাকে বলছি আমি? এটা তো পরিবার নয় যেখানে বাবার পেছনে বাবার টাকা কি করে হাতানো যায় সেই নিয়ে মা আর ছেলে ষড়যন্ত্র করে। মা ছেলেকে ক্রাইম করতে উৎসাহ দেয়। মা আর ছেলে মিলে প্ল্যান করে কি করে বাড়ির নতুন বউয়ের ওপর টর্চার করা যায়। তুমি আছো? কেমন আছো মেঘ? ভালো। তুমি? সত্যি কথাটা বললে তুমি বিশ্বাস করবে না আমি জানি, কিন্তু তাও বলছি আমি ভালো নেই মেঘ, আমি একটুও ভালো নেই। ঠাম্মি কেমন আছে? ঠাম্মি একটু বেটার, রোজই তোমার কথা বলে। নীল, বলছিলাম তোমার একটা কথা বলার ছিল, সেই জন্যই আমি ফোন করলাম। হ্যাঁ বলো, বলো না মেঘ, কি বলবে বলো। দেখো, কথাটা কিভাবে বলবো আমি জানি না, আর বললেও বা তুমি কি করবে আমি সেটাও জানি না। কি হয়েছে মেঘ, বলো না। দেখো নীল, আমি যে কথাটা বলবো সেটা তোমার অকওয়ার্ড লাগতে পারে, বা মানে ওটা তোমার পার্সোনাল স্পেসের ব্যাপার, মানে তুমি কি করবে আমি জানি না। আমার সেখানে হয়তো কথা বলা উচিত হবে না, কিন্তু তুমি এত ইতস্তত করছো কেন মেঘ? মেঘ, তুমি তো খুব ভালো করে জানো তুমি আমার সব ব্যাপারে সব রকম কথা বলতে পারো। তুই এত কিছু ভেবো না, কি বলতে চাইছো সেটা বলো। কথাটা কিভাবে বলবো আমি বুঝতে পারছি না, মানে আসলে মেঘ, আমি কি তোমার কাছে আসবো? তুমি সামনাসামনি বলতে চাও কথাটা? না না নীল, সামনাসামনি বলার দরকার নেই। কি বলতো, তুমি সামনে আসলে আমি কথাটা হয়তো বলতেই পারবো না। কি হয়েছে বলো তো, আমি কিচ্ছু বুঝতে পারছি না। নীল, দিদি ভাইয়ের সঙ্গে তোমার যোগাযোগ আছে? তুমি এই কথাটা জানতে আমাকে ফোন করলে? না আসলে তুমি যদি এবার ঠিক করে না বলো আমি কিন্তু সোজা তোমার বাড়িতে চলে আসবো। তুমি জানো আমি সেটা করতে পারি। আমি এর আগেও মাঝরাতে তোমার বাড়িতে গেছি। আসলে আমি দিদি ভাইকে আজ কোন একজন লয়ারের সঙ্গে কথা বলতে শুনেছি তোমার ব্যাপারে। আমার মনে হয় দিদি ভাই তোমার এগেইনস্টে কোনো অভিযোগ আনতে চাইছে, আর তাও সেটা পাবলিকলি, মানে পাবলিকলি কোনো স্ক্যান্ডাল ক্রিয়েট করতে চাইছে। তাই আমি তোমাকে সাবধান করার জন্য ফোনটা করলাম আর কি। তুমি আমার জন্য দুশ্চিন্তা করে এই রাত্রিবেলা আমাকে ফোন করেছো? আমার মনে হলো তোমাকে ফোন করে কথাটা জানানো উচিত, তাই তোমাকে ফোন করলাম। আর কোনো